এফএসএল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক চ্যানেল আইয়ের এই নিয়মিত আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন সাবেক নির্বাচন কমিশনার এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মধ্যে। তো প্রথমে সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, বেড়েছে কিশোর অপরাধ, বদলেছে ধরন। বাংলাদেশ প্রতিদিন, 11 পাহাড়ে 22 অস্ত্র কারখানা। মানব জমিন, জঙ্গিবাদ উচ্ছেদে আলেমদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর। আমাদের সময়, মাসে শত কোটি টাকার গ্যাস চুরি, উচ্চপদস্থরাও জড়িত। সকালের খবর, নির্বাচনকালীন সরকার এবার আলোচনায়, রাষ্ট্রপতিকে রূপরেখা দিয়েছে আওয়ামী লীগ কাদের। যায় যায় দিন, বাল্য বিয়ের বিশেষ বিধান ছেলেদের বেলায় প্রযোজ্য। হায়দ্রাবাদ টেস্ট শুরু আর শেষ কত আমিল। দৈনিক ইনকিলাব, আওয়ামী লীগের ভাবনায় নির্বাচন। ভোরের কাগজ, তৎপর বিদেশি কূটনীতিকরা, সংসদ নির্বাচনের প্রক্রিয়া থেকে কূটনীতিকদের দূরে রাখতে চায় সরকার। দৈনিক দিনকাল, সাগররুনি হত্যার 5 বছর কাল, খুনের রহস্য উন্মোচিত হয়নি। দৈনিক সংগ্রাম, নির্যাতন গণহত্যার শামিল অ্যালিসন ব্লেক, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরালো করার তাগিদ। দৈনিক করতোয়া, মোবাইল ব্যাংকিং এ বাড়তি চার্জ নিয়ে প্রশ্ন ফরাসউদ্দিনের। দ্য ইন্ডিপেন্ডেন্ট, সাগররুনি মার্ডার মিস্ট্রি টু বি ডিবাঙ্কড সুন কামাল। ঢাকা ট্রিবিউন, ইসি রিফরমেশন প্রসেস স্টিল মায়ার্ড ইন ক্রিটিসিজম। সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম। প্রধান বা অন্যতম প্রধান শিরোনাম হিসেবে আজও নতুন গঠিত নির্বাচন কমিশনের বিষয়টি এসেছে। আজ একটি তাজা খবরকে ঘিরে শিরোনাম হয়েছে বেশিরভাগ সংবাদপত্রে, সেটি হচ্ছে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট তিনি কথা বলেছেন এবং বলেছেন যে নতুন নির্বাচন কমিশনকে অবশ্যই মানুষের আস্থা অর্জন করতে হবে, যখন সরকার বলছে যে হ্যাঁ তারা নিরপেক্ষভাবেই নির্বাচন পরিচালনা করবেন। আমি আজকে নিউজ দেখলাম, গতকালকে একটা নিউজ ছিল। গতকালকে নিউজটা বলেছে যে নির্বাচন শুধুমাত্র ভোটের দিন নয়, পর্যবেক্ষণ আরো আগের থেকেই হবে। তো এটা তো ঠিক, নির্বাচন তো শুধু ভোটের দিন নয়, নির্বাচনের ভোটের দিনের আগে এবং ভোটের দিনের পরে অ্যাকচুয়ালি প্রক্রিয়াটা শুরু হয়, যেহেতু 5 বছরের নির্বাচন এবং একটা নতুন কমিশনের মাধ্যমে নির্বাচনটা সবসময় আসছে। সো প্রক্রিয়াটা কিন্তু শুরু হয় যখন ইলেকশন কমিশন কিভাবে গঠিত হলো। যেহেতু আমাদের দেশে আইনটি নেই এবং আইন ফলো করে করা হচ্ছে না এখন। গত 2বার রাষ্ট্রপতির উদ্যোগে সার্চ কমিটির মাধ্যমে হয়েছে, সেটাও এক ধরনের অ্যাডহক অ্যারেঞ্জমেন্ট, কারণ ওটা রাষ্ট্রপতির অর্ডিন্যান্সের মাধ্যমে হচ্ছে। তো কাজে সার্চ কমিটিতে হয়তো আইনের একটা পর্ব হবে বা ফার্স্ট স্টেপ হবে ফিল্ট্রেশনে। তারপরে এগুলো যখন সংসদ থাকে তখন সংসদীয় কমিটি যেটা আছে বিজনেস কমিটি, সাধারণত বিজনেস কমিটিতে যায়, যেখানে অপোজিশন থাকে, অন্যরা থাকে, সেখান থেকে ফাইনাল হওয়ার পরে রাষ্ট্রপতির কাছে যায়। রাষ্ট্রপতি তখন মাল্টিপল চয়েস বা দুজন করে তাদের মধ্যে থেকে তিনি পছন্দ করে নিয়োগ দেন। এই আইনটা থাকলে যেটা হতো কি, ওটা একটা কাঠামোগত পর্যায়ের মধ্যে চলে যেত। তাহলে এই অ্যাডহক কমিটিতে কে থাকবে কে না থাকবে এগুলো নিয়ে আবার 2 জন আসো 3 জন আসো, এগুলো না করলে আইনটা হলে পরে আইনের যে ইয়েগুলো আছে, রুলসগুলো তৈরি হবে, বিধিগুলো তৈরি হলে তখন বিধির ভিতরে বিস্তারিত থাকবে যে কি পদ্ধতিতে ওখানে যদি সার্চ কমিটি থাকে সার্চ কমিটি কাজ করবে, সার্চ কমিটি কিভাবে কাজ করবে, নামগুলো কোথার থেকে পাবে, কিভাবে পাবে। এগুলো যখন রেগুলেটেড থাকবে তখন এত সমস্যা হবে না। আর দ্বিতীয় জিনিস হলো যে আমাদের দেশে নির্বাচন কমিশন নিয়ে ইদানিং দেখা যাচ্ছে খুব এটা এক ধরনের হাইপ হয়ে গেছে। এটা
এবং হাইপ হওয়ার কারণ হচ্ছে যে অতীতের অনেক সময় ইলেকশন কমিশনগুলো সঠিকভাবে কাজ করেনি, তাদের যেটুকু ক্ষমতা ততটুকু ক্ষমতা প্রয়োগ করেনি। বিশেষ করে বিদায়ী নির্বাচন কমিশনের কতগুলো বড় বড় ইলেকশন তো একেবারেই বিশৃঙ্খল অবস্থা ছিল, তারা কন্ট্রোল করতে পারেনি, লোকজন ভোট দিতে পারেনি। আমি 5 জানুয়ারির কথা যদি বাদও দিই, তাহলে লোকাল ইলেকশনগুলো যেগুলোতে মানুষের উৎসাহ বেশি থাকে, সেই লোকাল ইলেকশন কোনো ইলেকশনই কিন্তু সঠিক হয়নি। তো কাজেই এই সবের পরিপ্রেক্ষিতে মানুষের আকাঙ্ক্ষা, মানুষের চাহিদা, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার যে ইনস্টিটিউশন, তাদের উপরে এক ধরনের চাপ থাকে, বাড়তি চাপ থাকে, একটা পারসেপশনের ব্যাপার থাকে। তখন দেখা যায় যে জনগণও তাকিয়ে থাকে মানুষগুলো কারা, এই মানুষগুলোর সাথে বিশ্বাস করা যায় কিনা। এবং আনফর্চুনেটলি এটা এখন একটা বিতর্কের জায়গা হয়ে গেছে। আমার একটা অবজারভেশন হচ্ছে, সেই অবজারভেশনটা হচ্ছে যে ওনাদের নামগুলো যখন অ্যানাউন্স করা হলো 8 তারিখে এবং গেজেট হয়ে গেল, খুব তাড়াতাড়ি অ্যানাউন্স হলো, খুব তাড়াতাড়ি গেজেট হয়ে গেল, তো তাহলে 8 থেকে 15, তার মানে প্রায় 7 দিন। এই 7 দিন পরে কেন ওত, আমি জানি না কেন এই সিদ্ধান্তটা হলো যে সবাইকে একসাথে ওত দেওয়াতে হবে। কারণ একজন রয়ে গেছেন এখনো, যিনি 14 তারিখে শেষ করবেন। তো এই গ্যাপটাতে আলোচনা কিন্তু আরো বেশি হচ্ছে। খোদ যাকে সিইসির ডেজিগনেট করা হয়েছে, উনিও দেখলাম যে অনেক পত্রপত্রিকা আগেই অনেক ইন্টারভিউ দিয়েছেন, সেইগুলো নিয়ে এখন আরো কথা হচ্ছে। তো কাজেই এই সময়টার মধ্যে, এই সময়টা পাওয়াতে আমার মনে হয় বিতর্কের স্থানটা আরো, পরিধিটা আরো বেড়ে গেছে। তো কাজেই আমি ওই বিতর্কের মধ্যে যেতে চাই না। আমি শুধু বলতে চাই যে ওনারা ওনাদের কাজের মাধ্যমে এই বিতর্কের জবাব যদি দিতে পারেন, তাহলে জনগণের কাছ যে পারসেপশনটা সেটা ওনারা চেঞ্জ করতে পারবেন। কিন্তু যদি কাজের মাধ্যমে ওনারা যদি দিতে না পারেন, একটা কোহেসিভ বডি হিসাবে কাজ করতে না পারেন, তাহলে ভবিষ্যতে আরো বিতর্ক হবে। আর যেরকম বিতর্ক বিগত আপনার ইলেকশন কমিশন নিয়ে হয়েছে। তো আরেকটি শিরোনাম, এটিও অন্যতম প্রধান শিরোনাম হিসেবে রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইমাম সম্মেলনে বক্তৃতা করেছেন, যেখানে তিনি জঙ্গি ইস্যুটিকে গুরুত্ব দিয়েছেন এবং ইমামদেরকেও অনেক এগিয়ে আসতে বলেছেন ধর্মের প্রকৃত ব্যাখ্যা প্রচারের মধ্যে দিয়ে। তিনি আরেকটি কথা বলেছেন, সেটা হচ্ছে মুসলমান প্রধান দেশগুলোতে সংঘাতে কারা লাভবান হচ্ছেন। তিনি বলেছেন অস্ত্র ব্যবসায়ী দেশগুলোর কথা, যারা বেশি করে এই সমস্ত দেশে সংঘাত উস্কে দেওয়ার জন্য এমনকি জঙ্গিবাদেও উৎসাহ দিচ্ছে। না, দ্যাট ইজ ট্রু। এটা তো, এর মধ্যে কোনো রাগঢাক নেই তো। কারণ আপনি দেখেন দুটো তিনটা তারও বেশি মুসলিম দেশগুলোতে যা হয়েছে। আপনি শুরু করেন নর্থ আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলোর থেকে, লিবিয়া থেকে শুরু করেন, বা লিবিয়ার ও পাশ থেকে যদি মালি থেকে শুরু করেন, মালি থেকে যদি শুরু করেন, যে পুরা ক্রিসেন্ট যেটা আমরা বলি, ও নর্থ আফ্রিকা থেকে সিরিয়া পর্যন্ত যে ক্রিসেন্ট, এখানে যে অবস্থা, যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একটা গৃহযুদ্ধ লেগে আছে। লিবিয়াতে লেগে আছে, মালিতে লেগে আছে, সুদানে লেগে আছে, নাইজেরিয়া তো একরকম মুসলিম মেজরিটি কান্ট্রিতে, ওখানে ইয়েমেনে, ইরাক, সিরিয়া। তো কাজেই এই জায়গাগুলোতে এই সংঘাতের পিছনে হচ্ছে ইন্টারেস্টেড কোয়ার্টার অফ ওয়েস্ট, এবং ওই কারণে এখানে সংঘাত বেড়েছে। সেই সংঘাতের আর শেষ হচ্ছে না। একবার আমরা দেখি সেনাবাহিনী নিয়ে আসে, আবার কিছু উইথড্র করে, আবার বলে যে আমরা এখন বুটস পাঠাচ্ছি না, আমরা এখন অ্যাডভাইজার পাঠাচ্ছি। তার মানে এই সংঘাতটা কিন্তু একরকম জিই আছে, যে কত বছর হলো আফগানিস্তান থেকে শুরু হয়েছে সেটা। তার মধ্যে আবার মিডল ইস্টের মধ্যে আরেকটা সংঘাত, যে সংঘাত তো হচ্ছে ইসরায়েলিয়ান প্যালেস্টাইনিয়ানদের মধ্যে। তো তারপরে আবার আমরা দেখি যে ইয়েমেনে একটা গৃহযুদ্ধ চলছে, এবং এই গৃহযুদ্ধের এক ধরনের যে এফেক্ট হচ্ছে চারিদিকে। এখন আমরা পোলারাইজেশন দেখছি ইভেন গালফ কান্ট্রিগুলোতে।
ইরানের সাথে ইউএস এর কোনো ভালো সম্পর্ক হচ্ছে না, নতুন অ্যাডমিনিস্ট্রেশন এসে আবার ইরানকে এক ধরনের হুমকি দেওয়া হচ্ছে, ইরান পাল্টা হুমকি দিচ্ছে। এই পুরো জিনিসটাই কিন্তু মুসলিম বেল্ট বলতে যেটা বোঝা যায়, বা যদি আমি বলি যে আরব বেল্ট বা দ্যাট ক্রিসেন্ট, এর মধ্যেই হচ্ছে। কাজে এখানে লাভবান কারা হচ্ছে? লাভবান হচ্ছে যারা এই যুদ্ধ দিয়ে রাখলে পরে অস্ত্র কেনা বেচা, অস্ত্র হচ্ছে। এর মধ্যে বহু জঙ্গি গোষ্ঠী তৈরি হয়ে গেছে, এবং তারও যদি ব্যাকগ্রাউন্ড দেখা যায় তাহলে ব্যাকগ্রাউন্ড দেখা যাবে যে এইগুলো তৈরি হয়েছে অন দ্য বিহেস্ট অফ ওয়েস্টার্ন কান্ট্রিজ। একটা আরেকটাকে দমন করার জন্য বা নেগেট করার জন্য এগুলোকে তৈরি করা হয়েছে। এখন এগুলো আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, এবং সেটা বিশ্বে সব দেশে কিন্তু এফেক্ট করে, শুধু বাংলাদেশ না, সব দেশে, ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া থেকে শুরু করে মরিটানিয়া পর্যন্ত। তো আরেকটি প্রধান শিরোনাম রয়েছে, সেটি হচ্ছে সাংবাদিক সাগর সরোয়ার এবং মেহরুন রুনি দম্পতির হত্যাকাণ্ডের বিষয়। 5 বছর হয়ে যাচ্ছে সেই হত্যাকাণ্ডের। তো আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর একটি উদ্ধৃতি দিয়ে সংবাদ শিরোনাম করা হয়েছে যে দ্রুতই এর রহস্যে উদ্ঘাটন করে সেই তথ্য প্রকাশ করা হবে। এবং পাশাপাশি চট্টগ্রামে আলোচিত সে সময়কার পুলিশ সুপার বাবুল আক্তার, তার স্ত্রী মাহমুদা খানম মৃত্যু হত্যাকাণ্ড, তার কথা বলা হয়েছে যে সেই রহস্য উন্মোচিত করা হবে। না, আমি কামাল সাহেবের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ওনার পূর্বসূরীরা ওখানে একই কথা বলেছেন, 24 ঘন্টার মধ্যে এটা উদ্ঘাটন করা হবে। 24 ঘন্টা পার হয়ে এখন 4 বছর শেষ হচ্ছে, 5ম বছরে পড়ছে। এখন উনি যদি বলেন যে এটা তাড়াতাড়ি হবে, সেই তাড়াতাড়ির সময়টা কতটুকু? সেই তার 24 ঘন্টার সময় কোনো শেষ হয়নি, এখন তাড়াতাড়ি কখন শেষ হবে? শুধু এই 2টো হত্যার কথা বলেছেন, আরো কতগুলো চাঞ্চল্যকর হত্যা যেগুলো এখন সুরাহা হয়নি। নারায়ণগঞ্জে ওই ইয়াং ছেলে তকির হত্যা, তারপরে কুমিল্লাতে যেটা নিয়ে খুব হইচই হলো তনু হত্যা। তো এইগুলো তো সবগুলোই একই রকম। তাছাড়া আর গ্রামে গঞ্জে আশেপাশের যে হত্যা হচ্ছে প্রতিদিনই তো হত্যা হচ্ছে। কিছু রিপোর্টেড হয়, কিছু রিপোর্টেড হয় না। যেগুলো একটু চাঞ্চল্যকর খবরের নিউজ ভ্যালু আছে সেগুলো রিপোর্টেড হয়, যেগুলো নিউজ ভ্যালু নাই সেগুলো রিপোর্টেড হয় না। কাজে শুধু এই দুটোর কথা কেন, সমস্ত হত্যারই একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত, এবং প্রপার ইনভেস্টিগেশনের পরে প্রপার যে যারা দোষী সে যেই হোক তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিতে হবে, না হলে এগুলো ছড়াতে থাকবে সংক্রামক ব্যাধির মতো। এবং আমরা এই হত্যার ভিতরে আরো নানান ধরনের এলিমেন্ট ঢুকতে দেখছি। আমরা দেখলাম যে ব্লগার হত্যা এক এলিমেন্ট করছে, এইগুলো আবার সোশ্যাল কতগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হচ্ছে। তো এই অ্যাক্টিভিটিস গুলো যদি, এই যে 4টা-5টা হত্যা, এই 4টা-5টা হত্যার যদি বিচার না হয় তাহলে তো বড় মুশকিল। একটাই তো আমরা দেখছি নারায়ণগঞ্জের 7 খুনের বিষয়টা, ওইটাও তো ইনসিডেন্টলি বেড়ে আসছে, এবং সমগ্র দেশে বিদেশে যেহেতু একটা ল এনফোর্সিং এজেন্সি এর সাথে জড়িত ছিল, সেই কারণে এগুলো দ্রুত করা হচ্ছে। কিন্তু বাকিগুলোর কি অবস্থা? কাজেই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় শুধু 2টোর কথা বলেছেন। আমি বলবো যে তিনি সবগুলাই যদি একই স্কেলে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে শেষ করেন, এবং তাড়াতাড়ি করতে গিয়ে যাতে ইনোসেন্ট লোকজন আবার ভিক্টিমাইজ না হয়, সেটাও কিন্তু একটা দেখার বিষয় আছে। তাহলে আমরা এই বিষয়টাকে কিন্তু আর সামাল দিতে পারবো না। তো অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য এবং আলোচনা